দেশে এমন একটা অবস্থা চলছে, দেশটা কার, কে চালায়, মনে হয় দেশটা কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই। সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না, ফুটপাথ গুলো ভরে গেছে, রাস্তা দখল হচ্ছে। এই লোকগুলো কোত্থেকে আসলো হঠাৎ করে? কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে। এরা এখন দোকানপাট বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে। তো এই যে অবস্থাটা হচ্ছে কেন আপনি খেয়াল করে দেখবেন, যদি গাড়িতে চড়েন কিংবা বাসে চড়েন তাও উপায় নাই, কিছু অতিরিক্ত কি ব্যাটারি চালিত গাড়ি জুড়ে গেছে, উপায় নাই। এরা সমস্ত বেকার অবস্থায় আছে, কি করবে? একটা কাজ তো চাই। সেদিকে বেকার এই দেশে মানুষের সমস্যার সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই। আছে এইভাবে উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এখন দেশটাকে উলট পালট করে দিয়ে একটা শ্রেণী জুড়েছে দেশে নতুন, এই শ্রেণী দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস, এই শক্তি কোথায় পেল? আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্টতই বোঝা যায় যে তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক। আমি প্রমাণ করে দিলাম আপনাদের, ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? এদের জনভিত্তি কি? এদের কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বুঝে যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না? এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন, এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশ শাসনভার চায়, আমি বুঝি না। যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই, 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিরুদ্ধে কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে। আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই এখানে। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেন, আমার সঙ্গে ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল, অনেক গ্যাপ ছিল, অনেক গ্যাপ। সামনাসামনি বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না। তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বিশাল মনের অধিকারী মানুষ। উনি ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার সঙ্গে উনি কথা বলতেন, মত বিনিময় করতেন। তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা হতো, আমি যুবদল করি, আমি একদিন প্রশ্ন করেছিলাম
যে স্যার কিছু স্বাধীনতা বিরোধী লোক, কিছু মুক্তিযুদ্ধ বিরোধী লোক, এদেরকে দলে নিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? এটা কি দেশের জন্য ভালো হবে? তখন তিনি বললেন গম্ভীর গলায় যে তুমি তো বুঝতে পারবে না, আমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তো রণাঙ্গনে লড়াই করেছি, এই দেশকে স্বাধীন করেছি, আমি মেনে নিচ্ছি, তোমার মেনে নিতে পারো না কেন? আমি মেনে নিচ্ছি এই কারণে, একটা কথা মনে রাখবে, জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই দলে শহীদ রাষ্ট্রপতির দল করি। আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না, আমরা জাতিকে বিভক্ত করতে পারি না। তবে একটা শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে, যেটা বাংলাদেশের লোক কখনো এটা হতে দেবে না। আপনারা খেয়াল করে দেখবেন তারা সাথে এত লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে, আমি বিশ্বাস করি। তো প্রিয় ভাইয়েরা, আজকের কালকে আমাদের একটা সভা হয়েছে, সভায় প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমাদের অত্যন্ত আমার এই বয়সে কিংবা আরো কম বয়সে আমি প্রথম পার্লামেন্ট নির্বাচন করি 1991 সালে। তখন আমার বয়স সম্ভবত 40-এর মতো ছিল। হ্যাঁ, তো এখানে আমাদের সন্তান তুল্য আমার স্নেহধন্য দুজনই আছেন, রবিন এবং ইশরাক। আমি তারা মনোনয়ন পেয়েছেন। আমরা আশা করছি আমাদের ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, আমরা তার মনোনয়নটা আশা করি যে আমরা তার মনোনয়নটা পাবো, ঢাকা শহরে ওনাকে পাবো অবশ্যই। তো আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমার ক্ষেত্রে বেশি আমি খুশি হয়েছি আমাদের সিনাজপুর যারা পেয়েছে তাদের জন্য, এবং নতুন পুরনো মিলে একটি আমার মনে হয় যে মনোনয়নটা হয়েছে, একটা সুন্দর মনোনয়ন হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন। একটি চেয়ারম্যান সাহেব যেটা করেছেন ভেবেচিন্তে করেছেন, আমরা অনেকটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, উনি গ্রহণও করেছেন। তো এখন একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে, তো তার মধ্যে একজনকে দিতে হবে, তো উনি সেটাই করেছেন। তো আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব, এটা একটু আমাদের চিন্তা করতে হবে।